প্রিয় ছাত্রছাত্রীরা, ডব্লিউবি স্মার্ট এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের টার্গেট হলো তোমরা যারা 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জীবন বিজ্ঞানে যে শর্ট কোশ্চেন থাকে 35 মার্কের, এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান ও সত্য মিথ্যা, এগুলি দিয়ে তোমাদের 35 নম্বরের মোট শর্ট কোশ্চেন থাকে। এই শর্ট কোশ্চেনে 35-এর মধ্যে 35 তোমরা কী করলে পাবে এবং কোন প্রশ্নগুলো পড়লে তোমরা কমন পাবে সেইগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে খুঁটে খুঁটে দেখব। আজকের ভিডিওতে আমরা তোমাদের 30টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এবং দেখো, অনেকেই বলে থাকবে যে ধরো কয়েকটা এমসিকিউ দিয়ে দিল বা এসিকিউ দিয়ে দিল, তারা বলবে যে এর মধ্যে থেকে পড়লেই তোমরা 100% কমন পাবে। কেউ কোনো দিন তোমাদের 100% কমন দিতে পারবে না, আমি বলে দিচ্ছি। কিন্তু আমি তোমাদের এইটুকু ভরসা দিতে পারি যে তোমাদের যে আমি 150টা কোশ্চেন পড়াবো, মানে এই ভিডিও পার্টটা ধরো 3টা থেকে 4টা পার্ট হবে, প্রত্যেকটা ভিডিওতে 30টা থেকে 40টা প্রশ্ন আমাদের আলোচনা করব প্রশ্ন নিয়ে, এবং প্রশ্নের যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, মানে অপশন, যেরকম এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউর অপশনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব, বা অপশনগুলো কেমন ধরনের প্রশ্ন হতে পারে। এইভাবে মোটামুটি তোমাদের 200টার মতো প্রশ্ন হয়ে যাবে। তোমরা যদি এই 200টা প্রশ্নের ভিডিওটা দেখো, মোট 4টা থেকে 5টা ভিডিও, অবশ্যই তোমরা 90% মানে 35-এর মধ্যে তোমরা 30 একদম কমন পেয়ে যাবে। এবার যারা খুব ভালো স্টুডেন্ট তারা তো এই ভিডিওগুলো অবশ্যই দেখবে, তার সাথে বই পড়বে, তাহলে তোমরা 35-এর মধ্যে 35 পেয়ে যাবে। এবং এই ভিডিওগুলো করার সময় আমি তোমাদের বলে দেবো যে তোমরা কীভাবে বই পড়বে। তাহলে দেখো, এখনকার সময় বায়োলজিতে তোমরা 100-র মধ্যে 100 অনেককেই পেতে দেখেছো এবং তোমরা নিজেরাও পাবে। তাহলে তোমাদের ক্ষেত্রে এই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউগুলো যদি সঠিক হয় বা এই শর্ট কোশ্চেনগুলো সঠিক হয়, তাহলে তোমরা 100-তে 100 পাবে বা ভালো নাম্বার হবে। এবার যারা একটু লোয়ার স্টুডেন্ট, মানে খারাপের দিকে স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে বড় প্রশ্নগুলো লিখতে খুবই অসুবিধা হয়। সেক্ষেত্রে যদি এই শর্ট কোশ্চেনগুলো তারা যদি করতে পারে, তাহলে কী হয়, তাদের ক্ষেত্রে ভালো নাম্বার পাওয়া সহজ হয়। তাহলে তোমরা কি করবে, দেখো, আমাদের এই ভিডিওগুলি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমাদের সাপোর্ট করবে। চলো দেখে নেওয়া যাক যে প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে, এবং তোমরা যে প্রশ্নগুলি পড়বে অবশ্যই এর মধ্যে থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। তোমরা তো অবশ্যই জানো যে তোমাদের যে 5টা অধ্যায় রয়েছে জীবন বিজ্ঞানে, তার মধ্যে তোমাদের 3টা অধ্যায়, প্রথম 3টা অধ্যায় পরীক্ষায় সিলেবাসে রয়েছে, আর বাকি 2টি অধ্যায় তোমাদের বাদ দেওয়া হয়েছে। তোমাদের এই করোনা পরিস্থিতিতে যে ক্লাস হয়নি, তার জন্য সিলেবাসটাকে কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে সেই অনুযায়ী আমি তোমাদের প্রশ্নগুলো করেছি। দেখো, প্রথম প্রশ্নটা এখানে কী বলা আছে, উদ্দীপকের তীব্রতা অনুসারে চলো। তাহলে উদ্দীপকের তীব্রতা অনুসারে নিচের কোন চলনটি ঘটে? তাহলে এক্ষেত্রে দেখো, ন্যাস্টিক চলন হচ্ছে উদ্দীপকের তীব্রতা অনুসারে ঘটে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি। কিন্তু আমরা বাকি অপশনগুলো দেখে নেই। দেখো, এখানে আছে ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন কি হয়, উদ্দীপকের উৎসের গতিপথ ও তীব্রতা দুইটার প্রভাবেই ঘটে থাকে। তাহলে ট্যাকটিক চলন দুটোর প্রভাবেই ঘটে। আর ট্রপিক চলন, ট্রপিক চলন কী হয়, উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে শুধু ঘটে। আর ন্যাস্টিক চলন কী ঘটে, শুধু উদ্দীপকের তীব্রতা অনুসারে ঘটে। তাহলে এই 3 প্রকার চলন। আর ট্রপিক চলনের ভাগ হলো ফটোট্রপিক, যেটা হচ্ছিল আলোক অনুকূলবর্তী চলন, মানে এরকম আলোর গতিপথ অনুসারে ঘটে। ওকে, তাহলে সেটা ট্রপিক চলনের ভাগ। এই 3টা অপশন আমরা, মানে 4টা অপশন সম্বন্ধে আমরা জেনে নিলাম। এরপরে দেখো 2 দাগ। 2 দাগে কী বলা আছে, নিচের কোনটি প্রকল্পিত হরমোন? তাহলে প্রকল্পিত হরমোন সম্বন্ধে তোমরা তো অবশ্যই জানো। দেখেন, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের ফ্লোরিজেন। তাহলে ফ্লোরিজেনের অপর নাম আরেকটা কী বলা হয়, ফ্লোরিজেন হচ্ছে ফুল ফোটানোর জন্য দায়ী হরমোন। তাহলে এখানে যদি তোমার ঘুরিয়ে প্রশ্নটা দেয় যে কোন হরমোন ফুল ফোটানোর জন্য দায়ী, তাহলে সেক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্লোরিজেন। বোঝা গেল? এবং এখানে দেখো, তোমাদের বিদাগে অপশন রয়েছে ইথিলিন। তাহলে ইথিলিনটা কোন হরমোন? তাহলে ইথিলিন হচ্ছে একমাত্র উদ্ভিদের গ্যাসীয় হরমোন। এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যদি বলে যে উদ্ভিদের গ্যাসীয় হরমোনের নাম কি, তাহলে এখানে তোমরা বলবে কি ইথিলিন। দেখো, আমি তোমাদের কেন বলছি যে এই প্রশ্নগুলো পড়লে তোমরা 90% মানে 35-এর মধ্যে 30 অবশ্যই পাবে, কারণ আমি প্রত্যেকটা অপশন ধরে বলবো এবং সেই থেকে প্রশ্ন কী হতে পারে। তাহলে আমি যে 150টা প্রশ্ন দেবো, তার মধ্যে 150টা প্রশ্ন হবে না, আরও বেশি হয়ে যাবে। তোমরা এই ভিডিওগুলো দেখলে তোমরা অনেকটা ধারণা পাবে, এবং তোমরা বই যদি আরও ভালো করে পড়বে, একদম তোমরা 100% কমন পেয়ে যাবে। আর এই প্রশ্নগুলি শুধু যদি দেখে যাও, যারা মোটামুটি স্টুডেন্ট, যারা মানে পড়তে চাচ্ছ না বা কম পড়াশোনা করতে চাচ্ছ, যে কিছু পড়ে অল্প কিছু পড়ে ভালো নাম্বার পাবে, তারা এখান থেকে ভালো নাম্বার পেয়ে যাবে। আরেকটা যে তোমাদের প্রকল্পিত হরমোন আছে, তার নাম হলো ভার্নালিন। তোমরা লিখে নিতে পারো। পরে তোমাদের 3 দাগের প্রশ্ন, পর্ব মধ্যে দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। সঠিক অ্যান্সার হবে জিব্বেরেলিন। এবার এটা প্রশ্ন ছিল পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি কে ঘটায়। এবার যদি প্রশ্নটা এরকম হয় যে উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে কে, বা উদ্ভিদের কোষের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে কে, তাহলে সেক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অক্সিন। আগাছানাশক হিসাবে ব্যবহার করা হয়, আগাছানাশক হিসাবে ব্যবহার করা হয় 2,4-D। তাহলে এটা হলো তোমাদের একটা তোমার কৃত্রিম
অক্সিন হরমোন। ওকে, তাহলে এখান থেকে তোমাদের যদি বলা হয় একটা কৃত্রিম অক্সিজেন হরমোন দিয়ে, তাহলে কী হবে 2,4-D। তাহলে এখানে 4-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার ডি দাগ, 2,4-D। 5 দাগের প্রশ্নতে বলা আছে ডায়াবেটিস ইনসিপাটাইস বা বহুমূত্র রোগ হয়। তাহলে দেখবে এই প্রশ্নটা তোমরা অনেকেই ভুল করো, তাই এই প্রশ্নটা ভালো করে তোমরা পড়ে নেবে। দেখো এখানে তোমাদের বলা আছে ডায়াবেটিস ইনসিপাটাইস বা বহুমূত্র, এটা আলাদা জিনিস, আর মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস এটা আলাদা জিনিস, দুটো আলাদা কিন্তু রোগ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো ডায়াবেটিস ইনসিপাটাইস বা বহুমূত্র রোগ এটা ঘটে হচ্ছিল এডিএইচ নামক একটা তোমাদের হরমোন আছে, যার অপর নাম হলো ভ্রেসোপেসিন, ঠিক আছে। তোমরা অপর নামটাও লিখে রাখবে, ভ্রেসোপেসিন। যদি বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এই হরমোনটা কম ক্ষরণের ফলে ডায়াবেটিস ইনসিপাটাইস বা বহুমূত্র রোগ হয়। তাহলে তোমরা বলবে যে অপর রোগটা যেটা নাম বলেছি সেটা কি, সেটা হচ্ছিল মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। তাহলে ডায়াবেটিস মেলিটাস হয় হচ্ছিল তোমাদের ইনসুলিন হরমোন কম ক্ষরণের, যেটা তোমাদের এখানে দেখো ডি দাগের অপশনে রয়েছে। তাহলে এই দুটো জিনিস তোমরা আলাদা করে খুব ভালো করে পড়ে নেবে। ওকে, তাহলে তোমাদের এখানে কনফিউজ থাকবে না কোনো। তাহলে দেখো এখানে 6 দাগে কী বলা আছে, মিশ্র করোটি তোমার স্নায়ু। তাহলে দেখো এখানে করোটি স্নায়ুর সংখ্যা কয়টি থাকে আমাদের, করোটি স্নায়ুর সংখ্যা আমরা জানি মানবদেহে 12টি করোটিক স্নায়ু থাকে, 12 জোড়া করোটিক স্নায়ু থাকে। আর তোমাদের যেখানে সুষমাকাণ্ড সংখ্যা সেখানে থাকে তোমার 31 জোড়া। ওকে, তার মধ্যে মিশ্র যে করোটিক স্নায়ু রয়েছে ভেগাস হচ্ছিল তোমাদের মিশ্র করোটিক স্নায়ু। এখানে দেখো লেখাটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে ভেগাস, পরে একটা স হবে, ভেগাস স্নায়ু। ডি দাগের অপশন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর এই করোটি স্নায়ু, এই স্নায়ুগুলোর থেকে যে আরেকটা প্রশ্ন হতে পারে এখান থেকে দেখো, এখানে রয়েছে অপটিক স্নায়ু। তাহলে অপটিক স্নায়ু যদি দিয়ে প্রশ্ন করে তাহলে প্রশ্নটা এমন হবে, বলবে যে দৃষ্টি শক্তির সঙ্গে সম্পর্কযুক্ত স্নায়ু কোনটা। তাহলে সেক্ষেত্রে তোমাদের এ দাগ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপটিক স্নায়ু। আর ভেগাস হলো 10ম করোটি স্নায়ু। পরের যে 7 দাগ প্রশ্ন রয়েছে, মাছ, উভয়চর ও সাপদের করোটিক স্নায়ুর সংখ্যা। এই প্রশ্নটা তোমরা সাধারণত দেখবে না, কিন্তু এই প্রশ্নটা মাঝে মাঝে তোমাদের দিয়ে দেয়। দেখো এখানে আমাদের যেহেতু আছে মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কয়টি, সেটা আমরা জানি 12 জোড়া, কিন্তু মাছ, সাপ, উভয়চর এদের করোটিক স্নায়ুর সংখ্যা হয় 10 জোড়া। এটা তোমরা পড়ে নেবে। তারপর দেখো এখানে 8 দাগ কী বলা আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ত্রিস্তরী ঝিল্লির আবরণকে বলে। দেখো এখানে আবরণকে বলে এ দাগ মেনিনজেস। তাহলে এখানে দেখো ডি দাগের যেটা আছে পুলুরা কার আবানি, পুলুরা হচ্ছে ফুসফুসের আবরণীকে বলা হয় পুলুরা। 9 দাগের প্রশ্ন, দিনে সব থেকে স্পষ্ট দৃষ্টিশক্তির অধিকারী। তাহলে দিনের বেলায় স্পষ্ট দৃষ্টিশক্তির অধিকারী হচ্ছে ঈগল, আর রাত্রেবেলায় স্পষ্ট দৃষ্টিশক্তির অধিকারী হয় সবথেকে ভালো পেঁচা। তাহলে দেখো এখানে তোমরা দুটো অপশন যেটা পেয়ে গেলে, দিনের বেলা সবথেকে স্পষ্ট যারা দেখতে পায় সেটা ঈগল, এবং রাত্রেবেলা সবথেকে স্পষ্ট দেখতে পায় কে, পেঁচা। আর এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে কোন প্রাণীর অক্ষিগোলকের আকৃতি, মানে চোখের যে গোলকটা অক্ষিগোলক তার আকৃতি বড় হয়, সেটা হয় কার, ঘোড়ার। 10 দাগে কী আছে দেখো, মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে। দেখো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে যদি ভালো ভিউ হয় বা তোমাদের ভালো সাপোর্ট পায় তাহলে অবশ্যই আরও গুরুত্বপূর্ণ ভালো প্রশ্ন নিয়ে তোমাদের জন্য আসতে পারবো। দেখো এরপর পরবর্তীতে যে প্রশ্ন রয়েছে 11 দাগে তোমাদের দেখো, আমি প্রত্যেকটা ভিডিওতে তোমার একটা করে প্রশ্ন দেবো, যার উত্তর আমি বলে দেবো না, সেটা অবশ্যই তোমরা কী করবে, কমেন্ট করে অবশ্যই নিচে লিখে দেবে যে এর উত্তরটা কী হবে। দেখো সেই প্রশ্নটা হচ্ছে 11 দাগ, কী বলা আছে, প্যারামেসিয়াম এর গমনাঙ্গ। তাহলে এখানে 4টা অপশন আছে, ফ্ল্যাজেলা, সিটা, ঘনপথ আর হচ্ছিল সিলিয়া। এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমি তোমাদের প্রত্যেকের অ্যান্সার উত্তর দিয়ে দেবো এবং দেখবো উত্তরগুলি। দেখো এখানে 12 দাগে কী বলা আছে, ইনসুলিন ক্ষরিত হয়। তাহলে ইনসুলিন কোথার থেকে ক্ষরিত হয়, ইনসুলিন ক্ষরিত হয় অগ্ন্যাশয় থেকে। তাহলে এখানে 12 দাগের সঠিক অ্যান্সার হবে অগ্ন্যাশয়। এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই তোমাদের ফিরিস খাতায় লিখে রাখবে, পরীক্ষার আগে এগুলো অবশ্যই দেখে যাবে বা বারবার 2-1বার করে পড়ে নেবে। দেখো এখানে পরের প্রশ্ন আছে 13 দাগ, নারকেলের জলে পাওয়া যায় সাইটোকাইনিন বা কাইনিন। সাইটোকাইনিনের অপর নাম কি, কাইনিন, তোমরা অবশ্যই জেনে থাকবে। এরপরে দেখো 14 দাগে কী আছে, গয়টার হয়। দেখো এটা অনেক সময় তোমার শুধু দিয়ে দেয় যে থাইরক্সিনের ফলে, ঠিক আছে, ওকে, কিন্তু এখানে দেখো থাইরক্সিনের কম ক্ষরণে অধিক ক্ষরণে বলা আছে, তাই এটা তোমরা জেনে নেবে যে কম ক্ষরণে হয় না অধিক ক্ষরণের ক্ষেত্রে হয়। তাহলে গয়টার হয় হচ্ছিল থাইরক্সিন হরমোন যদি বেশি পরিমাণে ক্ষরিত হয় সেক্ষেত্রে গয়টার বা যেটা বলে গলগণ্ড রোগ সেটা হয়ে থাকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের 6 দাগ। 15 দাগ, প্রথম সৃষ্টি নিউক্লিক অ্যাসিড। তাহলে প্রথম যে সৃষ্টি হয় নিউক্লিক অ্যাসিড সেটা হচ্ছিল RNA। RNAতে থাকে না,
আরএনএতে কে থাকে তোমার হচ্ছিল ইউরাসিল থাকে, কার জায়গায়? থাইমিনের জায়গায়। আর থাইমিনে কে থাকে তোমার? থাইমিন থাকে কিসের? ডিএনএ। তাহলে হচ্ছিল তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে থায়োমিন। আর যদি বলা হয় ডিএনএতে কে থাকে না, তাহলে ডিএনএতে থাকে না ইউরাসিল। 17 দাগ, প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে? প্রত্যক্ষ কোষ বিভাজন বলে হচ্ছে অ্যামাইটোসিসকে। আর অ্যামাইটোসিস দেখা যায় হচ্ছিল তোমার নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে। তাহলে নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে যে কোষ বিভাজন দেখা যায় সেটা হলো অ্যামাইটোসিস। আর অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। আর পরোক্ষ কোষ বিভাজন কাকে বলা হয়? মাইটোসিসকে। 18 দাগ, স্নায়ু কোষ যে দশায় থেমে থাকে, মানে আমরা কি জানি আমাদের মানব স্নায়ু কোষ বিভাজন ঘটে না একটা সময় পরে, ধরো তাহলে সেটা এক জায়গায় গিয়ে থেমে থাকে। তাহলে একটা দশা থাকে কোষ বিভাজনের যে দশায় আর কোষ বিভাজিত হয় না, সেটা হলো G0 দশা। এটা দেখো সাফিক্সের নিচে হবে G0, আমি লিখতে পারিনি বন্ধু, তাই G0 এভাবে লিখে দিয়েছি। তাহলে এখানে তোমাদের 18 দাগে সঠিক অ্যান্সার হয়ে যাবে G0 দশা। পরের প্রশ্ন যেটা রয়েছে, খণ্ডী ভবন দেখা যায়, সঠিক অ্যান্সার হবে স্পাইরোগাইরা। তাহলে হাইডার কি দেখা যায়? হাইডার দেখা যায় কোর্কোদ্গম। কোর্কোদ্গমের মাধ্যমে এরা বংশবিস্তার করে। আর ইস্ট কিসের মাধ্যমে বংশবিস্তার করে? ইস্টও কোর্কোদ্গমের মাধ্যমে বংশবিস্তার করে। বা কিসের মাধ্যমে বংশবিস্তার করে? বা বিভাজনের মাধ্যমে বংশবিস্তার করে, মানে দুইটা বিভাজন হয়। এটা হচ্ছিল তোমাদের এখানে 19 দাগ, যে খণ্ডী ভবন দেখা যায় কার? স্পাইরোগাইরার। এরপরে রয়েছে রেমিজেস এর সংখ্যা। তাহলে রেমিজেসটা কি সেটা আমাদের আগে জানতে হবে। রেমিজেস হচ্ছিল পায়রার ডানার তোমার হচ্ছিল যে পালকের থাকে সেটাকে বলা হয় রেমিজেস। আর রেকটিসেস বলা হয় কাকে? রেকটিসেস বলা হয় পায়রার যে তোমার পিছের দিকে যে পালকগুলো থাকে লেজে, সেই লেজে পালকে বলা হয় রেকটিসেস। রেমিজেস কয়টি থাকে? 23টি থাকে। আর পায়রার যে লেজের পালক সেটা রেকটিসেস, সেটা কত থাকে? 12টি। এই ভিডিওতে শুধু আমি তোমাদের এমসিকিউ নিয়ে আলোচনা করেছি এবং অন্য যে এসকিউ, শূন্যস্থান, সপ্তমিথ্যা এগুলো নিয়ে অন্য পরবর্তী যে তোমাদের পার্ট 2 আসবে, পার্ট 3 আসবে, সেখানে আলোচনা করে দেবো। এবং এগুলো শূন্যস্থান আকারে বা এসকিউ আকারে আসতে পারে এই প্রশ্নগুলো। দেখো, ইস্ট্রোজেন খরিত হয় ডিম্বাশয়ের থেকে। পরে আছে দেখো 22 দাগ, অটোজম ঘটিত রোগ। তাহলে অটোজম ঘটিত যে রোগ হয়, তাহলে দেখো আমাদের কী জানি, আমাদের অটোজম আর সেক্স ক্রোমোজোম, দুই ধরনের তোমার ক্রোমোজোম হয়। তাহলে সেক্ষেত্রে অটোজম যেটা হয় সেটা ঘটিত রোগ হচ্ছিল থ্যালাসেমিয়া। এবার দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন কী আসতে পারে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরের ভিডিওগুলোতে তোমরা পেয়ে যাবে। আবার আমি তখন এখানে তোমাদের আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। তার জন্য আমি প্রত্যেকটা অপশন নিয়ে আলোচনা করতে চাই, যদি তোমরা এগুলো শুনেও মনে রাখতে পারো এবং পরীক্ষা হলে তোমাদের হেল্প হয়। তাহলে এখানে দেখো কী আসে, থ্যালাসেমিয়া বলেছি, অটোজম ঘটিত রোগ। আর কি বলা হয় থ্যালাসেমিয়াকে? আরেকটা প্রশ্ন কী আসে, বলে যে ভূমধ্য সাগরীয় রক্ত অল্পতা। তোমরা অনেকেই শুনে থাকবে যে ভূমধ্য সাগরীয় রক্ত অল্পতা, যেটা তোমাদের বইতে রয়েছে, তাকে সেটা কাকে বলা হয়? থ্যালাসেমিয়াকে বলা হয় ভূমধ্য সাগরীয় রক্ত অল্পতা। আর থ্যালাসেমিয়া মানুষের 16তম এবং 11তম যে অটোজম আছে সেই অটোজম ঘটিত রোগ। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে থ্যালাসেমিয়া মানবদেহের কোন অটোজম ঘটিত রোগ হয়? তাহলে সেটা হচ্ছে 16তম আর 11তম অটোজম ঘটিত রোগ। আর এখান থেকে দেখো পরে একটা যে হিমোফিলিয়া অপশন আছে, হিমোফিলিয়া বিকে বলা হয় তোমার খিস্টমাস রোগ। এগুলো নিয়ে আমি পরবর্তীতে তোমাদের ভিডিওতে অবশ্যই আলোচনা করে নেব। রক্ততঞ্চনে সহায়ক ফ্যাক্টর। তাহলে রক্ততঞ্চন মানে রক্তকে তোমার হচ্ছিল যদি কোনো জায়গায় কেটে যায়, তাহলে সেই রক্তটাকে কী করতে হবে? জমাট বাঁধতে হবে। বা অনেক ক্ষেত্রে রোগের ক্ষেত্রেও, যেমন তোমার ধরো যে রোগটা আছে সেটার ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়ার ক্ষেত্রে রক্ত তোমার হচ্ছে জমাট বেঁধে যায় যেটা আছে, সেটার ক্ষেত্রে কোন তোমার হচ্ছিল ফ্যাক্টরটা কাজ করে? তাহলে এখানে ফ্যাক্টর 8। তাহলে এখানে বি দাগ সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপরে রয়েছে 24 দাগ, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছিল অসম্পূর্ণ প্রকটতা। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা। আর দেখো এখানে লিঙ্কেজ যেটা রয়েছে, লিঙ্কেজ মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তাহলে এখানে তোমরা দুটো প্রশ্নের উত্তরই পেয়ে গেলে। তাহলে তোমরা এগুলো খাতায় ফ্রেশ করে লিখে রাখবে। তাহলে এখানে দেখো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম লিঙ্কেজ, আর এখানে যেটা রয়েছে অপশন প্রথম সূত্রের ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা। দেখো একটা প্রশ্ন আমি 2-3 বার রিপিট করছি, কারণ তোমরা শুনেও যাতে মনে রাখতে পারো তার জন্য। দেখো এখানে 25 কী বলা আছে, প্রথম জিনোটাইপ ও ফিনোটাইপ শব্দ 3টি ব্যবহার করেন। কে ব্যবহার করেন? জোহানসেন। তাহলে এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জোহানসেন। তারপরে এখানে দেখো জেনেটিক শব্দটি প্রথম ব্যবহার করেন কে? তাহলে জেনেটিক শব্দটি প্রথম ব্যবহার করেন বেটেসন। মানবদেহের বৃদ্ধি সহায়ক হরমোন। এখানে দেখো তোমরা সাধারণত ভুল করো কি, যদি দুটো অপশন থাকে, দেখো এসটিএইচ ও থাইরক্সিন যদি একসাথে থাকে তাহলে সেটা সঠিক অ্যান্সার হবে। কিন্তু তোমরা সাধারণত জেনে থাকো যে এসটিএইচ একে অপর নাম কী বলা হয়? একে গ্রোথ হরমোন বা জিএইচ হরমোন
বা STS এর ফুল ফর্ম কি? STS হচ্ছিল সোমাটোট্রফিক হরমোন। তোমরা জানো এটাকে গ্রোথ হরমোন নামে জেনে থাকো, তাই তোমরা সবসময় বি দাগ অপশনটা সঠিক করে আসো। কিন্তু যদি সোমাটোট্রফিক হরমোনের সাথে যদি থাকে থাইরক্সিন, তাহলে এই যে এ দাগ, তাহলে এটাকেই তোমরা টিকচিহ্ন দেবে। কারণ কি দেখো থাইরক্সিনও বৃদ্ধি সহায়ক হরমোন হিসেবে কাজ করে। তাহলে দেখো এখানে তোমাদের সঠিক আনসার হবে সোমাটোট্রফিক হরমোন ও থাইরক্সিন, মানে STS ও থাইরক্সিন। তোমরা যে কোনো একটা এখানে বি দাগ দাগাবে না বা শুধু থাইরক্সিন দাগাবে না, দুটো অপশন থাকলে সেটাই দাগাবে। এরপর দেখো এখানে কি আছে 28 দাগ, আদর্শ ফুলের স্তাবকের সংখ্যা। আদর্শ ফুলের স্তাবক থাকে কয়টি? 4টি। 29 দাগ, নিষিক্ত ডিম্বক হবে। এখানে দেখো ডয়সি ময়বক ডিম্বক, নিষিক্ত ডিম্বক থেকে সৃষ্টি হয় তোমাদের বীজ। এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, তাহলে এখানে হবে নিষিক্ত ডিম্বক থেকে কি সৃষ্টি হয়? সিধা সঠিক আনসার হবে বীজ। পরে দেখো 30 কী আছে দেখো, উন্নত শ্রেণীর প্রাণীর জনন পদ্ধতি, বা এখানে যদি লিখে দেয় যে মানুষের জনন পদ্ধতি, বা কোনো উন্নত শ্রেণীর একটা জনন পদ্ধতি দিয়ে দিল গরু, এগুলো দিয়ে যদি দেয়, তাহলে ছাগল, এগুলো কুকুর, বেহারা, এগুলো যদি দিয়ে দেয়, তাহলে এগুলো উন্নত শ্রেণীর প্রাণী। সবসময় কী আনসার হবে তোমাদের? উগ্যামী। হয়ে গেল তোমাদের এই 30টা আজকের যে MCQ ছিল সেই প্রশ্নগুলো নিয়ে উত্তর এবং আলোচনা পর্ব। এবার যদি তোমাদের কোনো প্রশ্ন যদি তোমাদের প্রবলেম হয় বুঝতে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং যদি তোমাদের অন্য কোথাও বইয়ের কোনো জায়গায় যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, সেটাও আমাকে কমেন্ট করে জানাবে যে দাদা এই প্রশ্নটার উত্তর কী হবে, বা এটা আমরা বুঝতে পারছি না। অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সঠিক আনসার দেওয়ার জন্য। আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক